আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা গত ক্লাসের বাকি অংশটুকু আজকে কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা টেবিলটাকে কিন্তু ইমপ্রুভ করলাম এবং সেটাকে ফ্রেশ করে লিখলাম। আচ্ছা, তাহলে পরিবর্তনগুলো কোন কোন জায়গায় হলো একটু খেয়াল করি। এটা অকিউপাইড সেল ছিল, এটা ভ্যানিশ হয়ে গেল। এটা নন অকিউপাইড সেল ছিল, এটা এখন অকিউপাইড সেল হলো। এখানে কত হলো 20। আচ্ছা, আর এখানে দুইটা অকিউপাইড সেলে পরিবর্তন এসছে। এখানে ছিল 100, 20 যোগ করাতে হয়ে গেল 120। এখানে ছিল 400, 20 বিয়োগ করাতে সেটা হলো 380। ওকে, তাহলে এই পরিবর্তনটা হলো। আচ্ছা, এখন দেখি তাহলে আমার ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন নতুন করে কি হলো। আমার এখানে কয়টা x12 মানে হচ্ছে 200, x22 মানে হচ্ছে 120, x24 মানে হচ্ছে 380, x31 মানে হচ্ছে 180, x33 মানে হচ্ছে 100, x34 মানে হচ্ছে কত 20। এটা হচ্ছে এখন আমার নতুন বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা, তাহলে এই অবস্থায় তাহলে আমরা প্রফিটটা কত হয় একটু খেয়াল করি তো। তাহলে আমরা জানি এই ঘরে আমার প্রফিট ছিল 18 টাকা প্রতি ইউনিটে। তাহলে আমার কত পরিবহন করছি 200 ইউনিট। তাহলে আমার টোটাল প্রফিট হচ্ছে 200 × 18। এই ঘরে আমার প্রতি ইউনিটে প্রফিট হচ্ছে 60 টাকা। তাহলে হচ্ছে কত 120 × 7। এই ঘরে হচ্ছে প্রতি ইউনিটে 18 টাকা করে। তাহলে টোটাল প্রফিট হচ্ছে এত। এই ঘরে টোটাল প্রফিট ছিল প্রতি ইউনিটে 14 টাকা। তাহলে টোটাল প্রফিট হচ্ছে 180 × 14। এই ঘরে টোটাল প্রফিট প্রতি ইউনিটে প্রফিট হচ্ছে 11 টাকা করে। তাহলে টোটাল প্রফিট হচ্ছে এটা। এই ঘরে টোটাল প্রফিট ছিল প্রতি ইউনিটে 20 টাকা। তাহলে টোটাল প্রফিট হচ্ছে এটা। তাহলে মোট প্রফিট হচ্ছে কত 15,300 টাকা। এটা কিন্তু আমার নতুন বেসিক ফিজিবল সলিউশন। আর এটা দিয়ে আমরা কি পাচ্ছি, প্রফিট পাচ্ছি 15,300 টাকা। এখন প্রশ্ন হচ্ছে এই সলিউশনটা কি অপটিমাল সলিউশন কিনা, এটা আমরা জানি না। তাহলে এখন করণীয় কি, আমাকে আবারও পরীক্ষা করতে হবে। তার মানে আমাকে অপটিমালিটি টেস্ট আবারও করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করি, আমরা শুরুতে যখন আমরা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের করেছিলাম তখন আমার প্রফিটটা কত বের হয়েছিল 15,180। আচ্ছা, আমরা যখন ইমপ্রুভ করলাম, অপটিমাল সলিউশন যেহেতু হয়নি, আমরা ইমপ্রুভ করেছি। ইমপ্রুভ করার পর আমার সলিউশনটা কত হলো 15,300 টাকা। তাহলে কি এখান থেকে আমার কি মেসেজ আমি পেলাম, আমার সলিউশনটা আগের চেয়ে বেটার সলিউশন পেয়েছি। আমার প্রফিট আগে 15,180, এখন হচ্ছে 15,300। তার মানে আমার প্রফিট বেড়েছে। কিন্তু এখন আমি শিওর না আমার এটা অপটিমাল সলিউশন কিনা। তাহলে এখন আমার করণীয় কি, এখন আমাকে পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা করতে হবে, এটা অপটিমাল সলিউশন কিনা সেটা পরীক্ষা করতে হবে। আচ্ছা, এটা বলার কারণ কি ছিল, যতবার ইমপ্রুভ করব ততবার আমার একটা নতুন সলিউশন আসবে, সেটা আগের চেয়ে বেটার সলিউশন হবে। ওকে, এটা আচ্ছা। তাহলে আমরা এখন পরীক্ষা করি, অপটিমালিটি টেস্ট করব। করার জন্য কি করতে হয়, একটা কলাম যোগ করতে হয়, একটা সারি যোগ করতে হয়। কলাম কার জন্য, ইউর জন্য। সারি কার জন্য, ভি এর জন্য। করলাম। এখন এই 7টার মধ্যে যে কোনো একটাকে জিরো করতে হবে। কাকে জিরো করব, যেদিকে অকিউপাইড সেলের সংখ্যা বেশি থাকে সেটাকে জিরো করতে হবে। আচ্ছা, দেখি তো, V1 বরাবর অকিউপাইড সেল আছে একটি, V2 বরাবর আছে 1 2, V3 বরাবর আছে একটি, V4 বরাবর আছে 1 2। তাহলে আমরা দেখলাম V2 এবং V4 বরাবর দুইটা করে অকিউপাইড সেল। আচ্ছা, এবারে U1 এর দিকে দেখি। U1 এর দিকে হচ্ছে একটা, U2 বরাবর হচ্ছে 1 2, U3 বরাবর হচ্ছে 1 2 3। তাহলে আমরা দেখছি যে U3 বরাবর অকিউপাইড সেলের সংখ্যা বেশি। তাহলে আমরা কাকে জিরো করব, আমরা U3 কে জিরো করব। শেষ হলো, এই স্টেপটা শেষ। এখন পরের স্টেপ কি, পরের স্টেপ হচ্ছে আমাকে এই সূত্র প্রয়োগ করতে হবে। কেন, আমাকে U এবং V এর বাকি মানগুলো বের করতে হবে। আমরা যখন U কে বের করব তখন আমরা এই সূত্র ব্যবহার করব, এটাকে সাজিয়ে এভাবে লেখা যায়। আবার যখন V কে বের করব তখন আমরা এই সূত্র ব্যবহার করব। আর এই সূত্র যখন বের করব তখন অবশ্যই আমরা অকিউপাইড সেলের সাহায্য নিয়ে মানগুলো বের করব। তাহলে আসো এখন আমরা কি করব, U এবং V এর বাকি মানগুলো বের করব। আচ্ছা, দেখি এখন আমার U3 মান কত 0। তাহলে এদিকে অকিউপাইড সেল কয়টা আছে, 1টা 2টা 3টা। তাহলে এই 3টা দিয়ে আমি এই 3টা মান বের করতে পারি। তাহলে দেখি, তাহলে এখন ফার্স্টে কি বের করছে, V। তা V বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে দেখি তো V1 মানে কি হবে, এটা হচ্ছে C31 মাইনাস U3। C31 মানে হচ্ছে 11 আর U3 হচ্ছে 0। তার মানে 11 মাইনাস 0 মানে হচ্ছে 11।
এটা বের করতে পারছি না যেটা এখানে অকিউপাইড সেল নেই। তাহলে এবার আসি এটা বের করি। তাহলে কি এটা কত C32 মাইনাস U3, কার মান V3, V3 হচ্ছে C32 মাইনাস U3 মানে 14 মাইনাস 0 14, এটা বের করলাম। এবার এটা বের করতে পারি, তাহলে এটা কত V4, V4 মানে কত C34 মাইনাস U3, C34 মানে হচ্ছে 5 আর U3 মানে হচ্ছে 0, 5 মাইনাস 0 5, বের করে ফেললাম। তাহলে আমার একটা মান আমি এখন বের করতে পারি না, এটা আমরা পরে বের করার চেষ্টা করব। তাহলে এখন আমাকে কি বের করতে হবে, U বের করতে হবে। U যখন বের করব তখন এই সূত্র ব্যবহার করব। আচ্ছা দেখি আমরা U2 যদি বের করতে যাই, U2 বরাবর অকিউপাইড সেল আছে কিনা, আছে একটা দুইটা। আচ্ছা এটাকে যদি ব্যবহার করি তাহলে আমার এই মানটা জানতে হবে, এই মান কি জানি, জানি না, তাহলে আমি এই অকিউপাইড সেলের সাহায্য নিয়ে করতে পারবো না। তাহলে এটা দিয়ে করা যায় কিনা দেখি। এই বরাবর কি আমি V4 এর মান জানি, জানি, তাহলে আমরা কি করতে পারি, এর সাহায্য নিয়ে আমরা একে বের করতে পারি। তাহলে কি U2 সমান কি বলা যাবে, C24 মাইনাস V4, C24 মানে কত 7 আর V4 মানে কত 5, তার মানে কত 7 মাইনাস 5 মানে কত 2, তাহলে U2 বের করে ফেললাম। আচ্ছা এবারে খেয়াল করি তো, U2 যেহেতু জানি, অকিউপাইড সেল এটা জানা আছে, তাহলে আমরা V2 বের করে ফেলতে পারি এই মুহূর্তে এই অকিউপাইড সেলের সাহায্য নিয়ে। কত, তাহলে V2 সমান আমি কি বলতে পারি, C22 মাইনাস U2, C22 মানে কত 18 আর U2 মানে কত 2, তাহলে 18 মাইনাস 2 মানে কত 16, শেষ। তাহলে এখন আমার বাকি রইল কে U1। তাহলে U1 বের করার জন্য দেখি অকিউপাইড সেল এটা আমি জানি কিনা, জানি। এদিকে V2 জানা আছে কিনা, জানি। তাহলে আমি কি বের করতে পারি, U1 বের করতে পারি। U1 সমান কি হবে, C12 মাইনাস V2, C12 মানে কত 17 আর V2 মানে কত, সরি C12 মানে হচ্ছে 7 আর V2 মানে কত 16, তারপরে 7 মাইনাস 16 মানে কত মাইনাস 9, বের করে ফেললাম। তাহলে কি হলো, আমার এই স্টেপটাও শেষ হলো। তার মানে অকিউপাইড সেলের সাহায্য নিয়ে আমরা U এবং V এর বাকি মানগুলো বের করলাম। এবারে কাজটা কি, এবার হচ্ছে আমাকে নন অকিউপাইড সেল নিয়ে কাজ করতে হবে। তাহলে এখন আমরা নন অকিউপাইড সেলের জন্য আমাকে বের করতে হবে কি, ডি এর মানগুলো বের করতে হবে। তখন আমরা এই সূত্রকে প্রয়োগ করব। ডি আই জে সমান আমরা কি জানি, সি আই জে মাইনাস ইউ আই প্লাস ভিজে। তাহলে এটা কি, এটা হচ্ছে D11। তাহলে D11 সমান কি লেখা যাবে, C11 মাইনাস U1 প্লাস B1। আচ্ছা C11 এর ভ্যালু কত 13, U1 এর ভ্যালু কত মাইনাস 9, V1 এর ভ্যালু কত 11, মানগুলো বসালাম। তাহলে U1 মাইনাস 9 প্লাস 11 মানে হচ্ছে 2, তাহলে 13 থেকে 2 গেলে 11, তাহলে আমি এই মানটা বের করলাম। এটা কত D13, তাহলে D13 এর জন্য এই সূত্র প্রয়োগ করলাম, মানগুলো বসালাম, রেজাল্ট কত পেলাম 14। এটা কত D14, তাই D14 এর জন্য এই সূত্র প্রয়োগ করলাম, C14 মাইনাস U1 প্লাস B4, এখানে মানগুলো বসিয়ে দিলাম, রেজাল্ট 4 পেলাম। তারপর কত, এটা হচ্ছে D21, ঠিক একইভাবে সূত্র প্রয়োগ করলাম, মান বসালাম, রেজাল্ট পেলাম। এটা কত D23 বের করলাম, সূত্র প্রয়োগ করে মান বের করলাম। এটা কত D32, সূত্র প্রয়োগ করলাম, মানগুলো বসালাম, রেজাল্ট পেলাম। এখন কাজটা কি, এখন আমাকে সাইন পরীক্ষা করতে হবে। আচ্ছা দেখি তো, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, 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 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, বাট একটা মান আমরা দেখছি লেস দ্যান 0। আমরা কি জানি, ডি এর কোনো জায়গায় যদি একটা ঋণাত্মক মান চলে আসে তাহলে আমার ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন সেটা অপটিমাল সলিউশন না। তাহলে এখন কি এটা কি অপটিমাল সলিউশন কি না, না। তার মানে কি, আমাকে আবার কি করতে হবে, আমাকে এই ছকটাকে আবার ইমপ্রুভ করতে হবে। তো ইমপ্রুভ করার জন্য সিস্টেমটা কি, আমাকে একটা লুপ তৈরি করতে হবে। তাহলে এখন আমরা এই টেবলকে ইমপ্রুভ করব। তাহলে ইমপ্রুভ করার জন্য আমাকে একটা লুপ তৈরি করতে হবে। এখন লুপ কোন সেল থেকে তৈরি করব, যে সেলে আমি ঋণাত্মক মান পেয়েছি 2 3, তার মানে এই সেল থেকে আমাকে লুপ তৈরি করতে হবে। এখন লুপ তৈরি করার কৌশলটা কী ছিল, যে সেল থেকে লুপ তৈরি করব সেই সেলের লুপটা শেষ হবে, আর প্রত্যেকটা টার্নিং পয়েন্ট একটা একটা অকিউপাইড সেল হবে। এই দুইটা নিয়ম অনুসরণ করে আমাকে লুপ তৈরি করতে হবে।
ওকে, আমি লুপ তৈরি করা শুরু করছি। এই সেল থেকে শুরু করব। আচ্ছা, আমি এদিক থেকে এদিকে যাচ্ছি। ওকে, এখানে থামলাম। এখান থেকে আমি নিচে নামতে চাচ্ছি, তাহলে এটা একটা টার্নিং পয়েন্ট, এটা একটা অকিউপাইড সেল। হ্যাঁ, নিচে নামলাম, আমি এখানে থামলাম, তাহলে এটা একটা টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টে এখানে অকিউপাইড সেল আছে। সামনে গেলাম, আমি উপরে উঠব, তাহলে এটা একটা টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্ট, এটা একটা অকিউপাইড সেল। আমি উপরে গেলাম, তার মানে কি আমি যেখান থেকে স্টার্ট করেছি সেখানে এসে শেষ করলাম, তাহলে একটা লুপ তৈরি হয়ে গেল। আর প্রত্যেকটা টার্নিং পয়েন্ট একটা একটা অকিউপাইড সেল। আচ্ছা আচ্ছা, লুপকে আর অন্যভাবে তৈরি করা যায় কিনা? আমি যদি এদিকে যেতাম, তাহলে দেখো এটা একটা টার্নিং পয়েন্ট, অকিউপাইড সেল আছে। এখানে গেলাম, এটা টার্নিং পয়েন্ট, অকিউপাইড সেল আছে। এটা টার্নিং পয়েন্ট, অকিউপাইড সেল আছে। এই, তার মানে আমি এই পথ অনুসরণ করতে পারি। তাহলে আমি এদিকে যেতে পারি, আমি এদিকে যেতে পারি, তাহলে দুভাবে যেতে পারি। আচ্ছা, আর কোনোভাবে করা যায় কিনা একটু পরীক্ষা করে দেখি তো। আমি যদি এদিকে যেতাম, এদিকে যাওয়া যাবে না, কারণ এখানে কোনো অকিউপাইড সেল নেই। এটা যখন টার্নিং পয়েন্ট হবে, এখানে কোনো অকিউপাইড সেল নেই, সো এদিকে যাওয়া যাবে না। আচ্ছা, এদিকে কি যেতে পারি? আমি যখন এদিকে যেতাম, ওকে, এটা টার্নিং পয়েন্ট, অকিউপাইড সেল আছে। এদিকে গেলাম, ওকে, টার্নিং পয়েন্ট, অকিউপাইড সেল আছে, কিন্তু এদিকে বা এদিকে এলে কোথাও আবার অকিউপাইড সেল নেই, সো এদিকে যাওয়া যাবে না। আচ্ছা, দেখি তো, আমি যদি এদিকে আসতাম, তাহলে এদিকেও পারা যাবে না, যেহেতু এখানে অকিউপাইড সেল নেই। আচ্ছা, তাহলে আর কোন দিকে? এদিকে যদি যাই, যাওয়া যাবে না, কারণ এখানে অকিউপাইড সেল নেই। তার মানে কি আমার লুপটা শুধু আমি এইভাবে তৈরি করতে পারছি। ওকে, তাহলে আমরা লুপ তৈরি করলাম। এখন কি করতে হবে? যেখান থেকে স্টার্ট করেছি সেখানে প্লাস, পরেরটা মাইনাস, এর পরেরটা প্লাস, এর পরেরটা মাইনাস দিয়ে দিলাম। কয়টা প্লাস? দুইটা প্লাস। কয়টা মাইনাস? দুইটা মাইনাস। তাহলে প্লাস ও মাইনাসের সংখ্যা সমান, এটাও মিলে গেল। এখন আমার করণীয় কি? এখন আমাকে ঋণাত্মক চিহ্নযুক্ত যে অকিউপাইড সেল আছে সেটাকে খুঁজে নিতে হবে। তাহলে এখানে আমার ঋণাত্মক চিহ্ন অকিউপাইড সেল হচ্ছে এই দুইটা। এই দুইটার মধ্যে সবচেয়ে ছোটকে 100। এখন এই 100 নিয়ে আমাকে কাজ করতে হবে। কি করতে হবে? যেখানে প্লাস সাইন আছে সেখানে 100 যোগ করতে হবে, আর যেখানে মাইনাস সাইন আছে সেখানে 100 বিয়োগ করতে হবে। তাহলে কি হবে? এখানে 100 যোগ করলে এটা হবে 100, এখানে 100 যোগ করলে এটা হবে 120, আর এখান থেকে 100 বিয়োগ করে দিলে এটা ভ্যানিশ হয়ে যাবে। এখান থেকে 100 বিয়োগ করলে এটা কি হয়ে যাবে? 280। তার মানে কি আমার একটা অকিউপাইড সেল ভ্যানিশ হয়ে যাবে, নতুন করে একটা তৈরি হবে, আর দুইটা জায়গায় পরিবর্তন আসবে। ওকে, এটাকে আমরা ফ্রেশ করে পরে অংশে আমরা দেখাচ্ছি। আচ্ছা, আমরা ছকটাকে ফ্রেশ করে লিখলাম। তাহলে কি হলো? এটা অকিউপাইড সেল ছিল, সেটা ভ্যানিশ হয়ে গেল। এটা নন অকিউপাইড সেল ছিল, এখন অকিউপাইড সেল হলো। 100 যোগ করা হয়েছে, এখানে 100 যোগ করে 120 করা হলো, এখানে 100 যোগ করে 280 করা হলো। ওকে, আচ্ছা, তাহলে এখন আমার ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন নতুন করে হলো। কি হলো? x12 মান হচ্ছে 200, x22 মান হচ্ছে 120, x23 মান হচ্ছে 100, x24 এর মান হচ্ছে 280, x31 মানে হচ্ছে 180, x34 মান হচ্ছে কত? 120। এটা হচ্ছে আমার নতুন ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা, তাহলে এগুলো দিয়ে আমার টোটাল প্রফিটটা কত হয় সেটা দেখি। তাহলে এই সেলে প্রতি ইউনিটের লাভ ছিল 18 টাকা, তাহলে মোট লাভ হচ্ছে এত। এই সেলে মোট প্রতি ইউনিটে লাভ ছিল 60 টাকা করে, তাহলে মোট লাভ হচ্ছে 120 গুণ 60। এই সেলে মোট প্রতি ইউনিটে লাভ ছিল 10 টাকা করে, তাহলে মোট লাভ হচ্ছে এটা। এই সেলে প্রতি ইউনিটে লাভ হচ্ছে 18 টাকা করে, তাহলে 280 গুণ 18 হচ্ছে মোট লাভ। এই সেলে প্রতি ইউনিটে লাভ ছিল 14 টাকা, তাহলে মোট লাভ হচ্ছে 180 গুণ 14। এই সেলে প্রতি ইউনিটে লাভ হচ্ছে 20 টাকা, তাহলে মোট লাভ হচ্ছে 120 গুণ 20। তাহলে টোটাল প্রফিট হচ্ছে কত? 15,400। তাহলে আমরা ইমপ্রুভ করার পর আমার প্রফিটটা হচ্ছে এই মুহূর্তে এটা। এখন আমরা জানি না এটাকে অপটিমাল সলিউশন কিনা, তাহলে এটা আবার পরীক্ষা করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করি। শুরুতে পেয়েছিলাম আমরা 15,180, ইমপ্রুভ করার পর পেয়েছি 15,300। এটা অপটিমাল সলিউশন হয়নি, তাকে আবারও ইমপ্রুভ করলাম 15,400। তার মানে কি যতবার ইমপ্রুভ করা হচ্ছে ততবারই আমার প্রফিটটা কি হচ্ছে? বাড়ছে।
তা ইমপ্রুভ করা মানে কি একটা বেটার সলিউশন পাওয়া। ওকে, আচ্ছা তাহলে এখন আমার করণীয় কি, আমার যে সলিউশনটা বের হলো এটা অপটিমাল সলিউশন কিনা সেটা আবারও পরীক্ষা করা। তো কী করতে হবে, ঠিক আগের মতো আমাকে আমার স্টেপগুলো ফলো করতে হবে। ওকে, আমি কি করলাম, একটা কলাম যোগ করলাম, একটা সারি যোগ করলাম, কলামে ইউকে রাখলাম, সারিতে ভিকে রাখলাম। এখন যে কোনো একটাকে জিরো করতে হবে। কাকে জিরো করতে হবে, যেদিকে অকিউপাইড সেলের সংখ্যা বেশি হবে তাকে জিরো করব। তাহলে V1 ঠিক এই বরাবর অকিউপাইড সেল হচ্ছে একটা, V2 1 2, V3 একটা, V4 1 2। তাহলে V2 এবং V4 এর দিকে দুইটা করে অকিউপাইড সেল। আচ্ছা এবার U1 এর দিকে দেখি, U1 বরাবর হচ্ছে একটা, U2 বরাবর হচ্ছে 1 2 3, U3 বরাবর হচ্ছে একটা। তাহলে আমরা দেখছি U2 বরাবর অকিউপাইড সেলের সংখ্যা বেশি, তাহলে আমরা এটাকে জিরো করব। তাহলে আমার এই স্টেপটা শেষ। এখন কি করতে হবে, U এবং V এর বাকি মানগুলো বের করতে হবে। সেক্ষেত্রে আমাকে এই সূত্র প্রয়োগ করতে হবে। আচ্ছা এই সূত্র যখন প্রয়োগ করব, যখন U বের করব তখন এইভাবে লিখব, ইউর এই ফর্মুলা ব্যবহার করব, আর যখন V বের করব তখন এই ফর্মুলা ব্যবহার করব। আর এগুলো ব্যবহার করার সময় কাকে ব্যবহার করতে হয়, অবশ্যই অকিউপাইড সেলের সাহায্য নিয়ে কাজটা করতে হবে। ওকে, এখন আমরা পরের মানগুলো বের করি। আচ্ছা তাহলে U2 সমান কত, 0। ঠিক এই বরাবর অকিউপাইড সেল আছে কিনা, আচ্ছা 1 2 3। তাহলে এই তিনটার জন্য আমি তিনটা মান পেয়ে যাব। তাহলে ফার্স্টে কাকে বের করছে, V2 কে। তাহলে খেয়াল করো কি হচ্ছে, C22 মাইনাস U2 কি, V2 সমান হচ্ছে C22 মাইনাস U2, 18 মাইনাস 0 18, C23 মাইনাস U2, V3 মানে কি C23 মাইনাস U2, তার মানে 15 মাইনাস 0 15, এটা কত, C23 মাইনাস U2, সরি C24 মাইনাস U2, কার মান, V4 হচ্ছে C24 মাইনাস U2, তার মানে 7 মাইনাস 0 7 পেয়ে গেলাম। তাহলে আমার তিনটা মান হলো। আমি এটা বের করতে পারছি না কেন, এখানে অকিউপাইড সেল নেই, তাই এটা আমরা পরে বের করার চেষ্টা করব। আচ্ছা এবার আমরা এগুলো বের করার চেষ্টা করি, U1 এবং U3। আচ্ছা U1 বের করার জন্য অকিউপাইড সেল আছে, এই মানটা কি জানি, তাহলে আমরা এটা বের করতে পারি। এটা বের করার সূত্র কি হবে, C12 মাইনাস V2। U1 সমান কি বলা যাবে, C12 মাইনাস V2। C12 মানে কত, 7, আর V2 মানে কত, 18। 7 মাইনাস 18 মানে কত, মাইনাস 11। এটা বের করলাম। U2 তো আমরা জানি, এখন U3 বের করব। U3 বের করার জন্য আমার অকিউপাইড সেল এখানে আছে। আমরা এটা সাহায্য নিয়ে করতে পারবো না, যেহেতু আমি এটা জানি না। তাহলে আমাকে এর সাহায্য নিয়ে করতে হবে। এর সাহায্য নিতে হলে এর মান আমার জানা আছে। তাহলে কি লেখা যাবে, C34 মাইনাস B4 কি, U3 সমান হচ্ছে C34 মাইনাস B4। C34 এর মান হচ্ছে 5, আর B4 এর মান হচ্ছে 7। 5 মাইনাস 7 মাইনাস 2 করলাম। এখন বাকি রইল কে, V1। আচ্ছা দেখি তো, V1 বের করার জন্য আমার অকিউপাইড সেল এটা জানা দরকার, জানি এই মানটা জানা দরকার। এখন এই মানটা আমার জানা আছে, তাহলে আমি এখন এটা বের করতে পারি কিভাবে, C31 মাইনাস U3। C31 মানে কত, 11, U3 মানে কত, মাইনাস 2। তাহলে 11 মাইনাস 2 তার মানে কত হলো, 11। মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 11 যোগ 2 13। কি হলো, সব মানগুলো বের করে ফেললাম। এখন আমার কাজ কি, এখন আমাকে নন অকিউপাইড সেল নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ করতে হবে, এই সূত্র প্রয়োগ করতে হবে। আচ্ছা কয়টা আছে আমার, 1 2 3 4 5 6। এটা কি, D11, এটা কি D13, এটা কি D14, D21, D32, D33। আচ্ছা যখন D11 বের করব তখন কি হবে, C11 মাইনাস U1 প্লাস B1। এই সূত্র প্রয়োগ করলাম। C11 এর মান কত, 13, U1 এর মান কত, মাইনাস 11, V1 এর মান কত, 13। মানগুলো এখান থেকে বসালাম, রেজাল্ট কত পেলাম, 11। কেন, 13 থেকে 11 গেলে 2, তাহলে 13 থেকে 2 গেলে 11। একইভাবে D13 এই সূত্র প্রয়োগ করলাম, মানগুলো বসিয়ে দিলাম, সবগুলো একই নিয়মে আমরা বের করে আনলাম। ওকে, এখন আমার কাজ কি, আমাকে সাইন পরীক্ষা করতে হবে। আচ্ছা দেখি তো কোথাও কি ঋণাত্মক সাইন এসছে কিনা, না কোথাও ঋণাত্মক সাইন আসেনি। তার মানে কি, আমার এই সলিউশনটা হচ্ছে অপটিমাল সলিউশন। কোনটা,
এই যে এটা হচ্ছে আমার অপটিমাল সলিউশন, এটা যদি অপটিমাল সলিউশন হয় তাহলে আমার প্রফিটটা হচ্ছে এটাই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তাহলে আমার প্রফিটটা কত হচ্ছে 15,400। কিভাবে? এভাবে যদি আমি পণ্য পরিবহন করি তাহলে আমার টোটাল প্রফিট হবে এটাই হচ্ছে আমার আনসার। ওকে, আচ্ছা, তাহলে এই সমস্যার মাধ্যমে আমরা কি কি জিনিস জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে ম্যাক্সিমাইজেশন ফরম্যাটে যখন থাকে সেটাকে অবজেক্টিভ ফাংশন যখন ম্যাক্সিমাম ফর্মে থাকে তখন তাকে কিভাবে মিনিমাম ফর্মে নিতে হয়, একটা ব্যাপার শিখলাম। আরেকটা বিষয় কি দেখলাম, আমরা যতবার ইমপ্রুভ করি ততবার আমার সলিউশন বেটার সলিউশন আসে। আচ্ছা, এর আগে যে সমস্যাগুলো নিয়ে কাজ করেছে আমরা দেখেছি, আমরা একবার ইমপ্রুভ করার পরে আমরা অপটিমাল সলিউশন পেয়েছি, কিন্তু এই অঙ্কের মধ্যে দেখলাম কি, সমস্যার মধ্যে দেখলাম কি, আমাকে দুইবার ইমপ্রুভ করতে হয়েছে, দুইবার লুপ তৈরি করতে হয়েছে। তার মানে কি, অত লুপ একবারও করতে হতে পারে, বা একবারও আমি কি করতে পারি, একবার লুপ তৈরি করে আমি রেজাল্টটা পেয়ে যেতে পারি, বা একের চেয়েও বেশি আমাকে লুপ তৈরি করতে হতে পারে, একাধিক স্টেপ আমাকে কাজটা করতে হতে পারে। ওকে, তো আজকে এ পর্যন্ত থাক, সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।